ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করার হুঙ্কার বিক্ষুব্ধদের। জেলায় জেলায় চলছে শেখ পরিবারের স্থাপনা এবং নামফলক উচ্ছেদ। জুলুম তখন মানুষ দীর্ঘদিন সহ্য করে না। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার প্রতিবাদ করতে জানে। ইন্ডিয়াকে যে বাংলাদেশ থেকে দখল দেওয়ার যে একটা প্ল্যানিং চলতো, এটা ছিল সেই আতুরঘর ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে নিমিষে ধ্বংস করে দিয়েছে। কিছু ক্ষতচিহ্ন এখানে রেখে দেওয়া উচিত, যাতে পরবর্তী যে শাসক গোষ্ঠী আসবে তারা জনগণের ম্যান্ডেটের বাইরে জন্য কোনো কাজ না করে। গণতন্ত্রের যাত্রার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ধানমন্ডি ৩২ নম্বরের বিশৃঙ্খলা। মন্তব্য মেজর হাফিজের। ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার আহ্বান। যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজধানীতে চালু হলো কাউন্টার এবং টিকিট ভিত্তিক বাস সার্ভিস। 4 রুটে চলবে 4 রঙের বাস। মানতে হবে নিয়ম কানুন। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি, সাথে সংবাদের শিরোনাম দেখছিলাম। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। সহকর্মী আলামিন হক অহন ধানমন্ডি ৩২ নম্বরে আছেন, আমরা যাচ্ছি তার কাছে। অহন, এই মুহূর্তের কি অবস্থা দেখছেন একটু আমাদের জানাবেন। বুলডোজার কর্মসূচি আর কতক্ষণ চলবে সে বিষয়ে তথ্য থাকলেও জানাবেন। এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর এই অবকাঠামো ভাঙার যে কর্মসূচি সেটি একেবারেই ছিন্নমূল মানুষের হাতে চলে গেছে। অর্থাৎ যারা কর্মসূচি দিয়েছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, কিন্তু ভাঙার যে কার্যক্রম সেটি যদি আমি দেখাতে চাই সেটি একেবারেই ছিন্নমূল মানুষের হাতে চলে গেছে। আমি যেমনটি বলছিলাম, বিকাল নাগাদ এটি আরও বেশি হয়ে যায়, যদিও দুপুর 12টার থেকে এখানে যে এক্সকাভেটরটি ছিল সেটি সরিয়ে নেওয়া হয়। তারপরে খালি হাতে হাতুড়ি শাবল দিয়ে ভেঙে চলার কার্যক্রম সেটি চলছিল। যে যা পারছেন খুলে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে লোহা লক্কর যেগুলো রয়েছে সেগুলো খুলে নেওয়ার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছিলেন যে এই সরকার অবৈধ সরকার ছিল এবং অবৈধ টাকায় এখানেই তারা নানানভাবে নানান কাজকর্ম তারা করেছেন, যদিও এই ভবনটি অনেক আগে নির্মিত। এবং যে কারণে এগুলো নিতে তারা বলছেন যে এগুলো ঘরে নিতে কিংবা এগুলো বিক্রি করে দিতে তাদের কাছে খুব অনৈতিক বলে মনে হচ্ছে না। এবং শুধু তাই নয়, আমরা পাশেই যে আরেকটি ভবন রয়েছে, সিআরআই এর একটি ভবন রয়েছে, সেই ভবনেও কিন্তু আমরা দেখেছি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা। সেই ভবনের দরজা জানালা যা ছিল সব খুলে নেওয়া হয়েছে। একেবারে আসবাবহীন অবকাঠামোয় শেষ পর্যন্ত আগুন দিলেও সেই আগুনের বিস্তৃতি খুব একটা ঘটেনি। ঘটলে হয়তো খুবই একটা ঝামেলাপূর্ণ কাজ হয়ে যেত। পাশেই মাস্টার মাইন্ড নামে একটি স্কুল রয়েছে, সেই আগুন বাতাস যেহেতু আছে কিছুটা, সেই আগুন পরে যদি সেখানে বিস্তৃত হয়ে যায় কেন তেমন একটি আশঙ্কা ছিল। এখনো এখানে আমরা দেখছি আশেপাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এবং এখানকার মানুষ বলছেন, যারা এসেছেন বিক্ষুব্ধ জনতা কিংবা শিক্ষার্থী, যতক্ষণ না পর্যন্ত এটি নিশ্চিহ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবে না। যদিও সেই নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো নেই। আমি যেমনটি এক্সকাভেটরটি সরিয়ে নেওয়া হয়েছে। খালি হাতে এই ভবনের যে অবশিষ্ট অংশ রয়েছে সেটি আর ভাঙা সম্ভব নয়। সেই ক্ষেত্রে হয়তো এটি এমন ভগ্ন দশা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা জানি যে এখানে নানান কর্মসূচি পালন করা হচ্ছে, মাইকেও নানানভাবে নানান লোকজন আসছেন, বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের বিভিন্ন জেলার লোকজন এসে নানান স্লোগান দিচ্ছেন এবং শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার পতনে এবং বিশেষ করে এখন যে ভাঙচুরের কার্যক্রম কিংবা এখানে আগুন ধরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি তারই সুফল কিংবা কুফল, অর্থাৎ শেখ হাসিনার যে কর্ম রয়েছে তার কুফল বলেই ব্যাখ্যা করছেন এখানকার সাধারণ মানুষ কিংবা শিক্ষার্থী জনতা। ধন্যবাদ অহন। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার কোনো চিহ্ন রাখতে চায় না বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবনের এক একটি অংশ ভাঙা হচ্ছে আর উল্লাসে ফেটে পড়ছেন উপস্থিত মানুষেরা। বলছেন এসব আওয়ামী লীগের অপকর্মের প্রতিফলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর যেন কঙ্কাল, দেখে মনে হয় এক যুদ্ধ বিধ্বস্ত স্মারক। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর ভবনে এই 40 ফুটের লোহার অবকাঠামো খুলছে ছিন্নমূল মানুষেরা। 5 ঘন্টায় ঝুঁকিপূর্ণ অবকাঠামোটি খোলেন 4 জনে। বাজারে বিক্রি করা যাবে এমন কিছুই আর অবশিষ্ট রাখছে না তারা, যা ছিল তাই ঘাড়ে তুলে নিচ্ছেন। বাদ যায়নি আঙ্গিনার নারিকেল গাছের নারিকেলও।
বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন, হুইচ এভার পার্টি যেই আসেন, আপনারা হয়তো এইটা দেখে আপনারা মনে রাখবেন, এই দেশে স্বৈরাচারী বা খুন গুম আয়না ঘর করে কেউ রক্ষা পাবে না, শেষ পর্যন্ত তাদের পরিণতি এরকমই হবে। তা আমরা চাই বাংলাদেশ থেকে এইসব দূষণরা একদম চিরতরে স্বাধীন হয়ে যাক। মূল ভবনে তখনও থেমে থেমে হুইল এক্সক্যাভেটর দিয়ে চলছে ভাঙ্গার কাজ। আশেপাশে মানুষের ঢল। আওয়ামী লীগ শাসনামলে খুন গুম ও অত্যাচারের প্রতিবাদে ক্ষোভের উদ্গীরণ। বাড়ি ভাঙাটা ঠিকই আছে, কারণ অত্যাচার জুলুম মানুষকে এই 17 বছর অনেক নির্যাতন করেছে, সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে। ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে, এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা। মূল ভবন সহ সব ভবনেই বারবার আগুন দেয়া হয়, কিন্তু আসবাবহীন কক্ষের আগুনের বিস্তৃতি ঘটেনি। শিক্ষার্থী জনতার দাবি, আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু ধুলোয় মিশিয়ে দেবার আগ পর্যন্ত ধানমন্ডি 32 ছাড়বেন না তারা। এ সময় স্লোগানে সবাইকে ঈদ মোবারক জানান বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, আর এই মুহূর্তে সেখানে আমাদের সহকর্মী নাজমুল হাসান আছেন, জানাবেন সেখানকার সবশেষ তথ্য। নাজমুল, যেমনটি বলছিলাম, আওয়ামী লীগ কার্যালয়ে এখনো ভাঙা হচ্ছে কিনা জানাবেন, সবশেষ অবস্থা কি সেখানকার? কলি, এইমাত্রই কিন্তু জেলা আওয়ামী লীগের কার্যালয়টি একেবারে মাটির সাথে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। 2 মিনিট আগেই কিন্তু এখানে বুলডোজার ছিল এবং আপনি জানেন যে এখানে বুলডোজার দিয়ে ভাঙতে আসলে স্থাপনাটা বেশি সময় লাগেনি, কিন্তু একেবারে স্থাপনাটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখানে যে বিষয়টি রয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু গত রাতেই সংসদ সদস্য, নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং সকাল থেকে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ঘোষণা দিয়েছিল যে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হবে এবং একে একে যে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর রয়েছে সেগুলো কিন্তু মাটির সাথে গুড়িয়ে দেওয়া হবে, এমনটাই ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারই ধারাবাহিকতায় কিন্তু তো আমরা আসলে বলছিলাম যে পুরো অংশ কিন্তু এখনো ভাঙেনি। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার আবারও ঘুরে এসেছে, পাশেই যে একটি ওয়াল রয়েছে সেই ওয়াল ভাঙার কার্যক্রমটাই কিন্তু এখন চলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে একেবারেই উত্তর দক্ষিণ সাইড দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু বুলডোজার এসে একটা দেওয়াল রয়েছে সেই দেওয়াল ভাঙারই কাজ চলছে এখানে। তো এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা যে বিষয়টি বলেছে আমাকে যে তারা এই জায়গাটি যেন, যেহেতু সরকারি স্থাপনা, এখানে যেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন স্থাপন করা হয় সেই দাবি তুলবেন এবং সেই দাবি তারা এই ভাঙার পরপরই এই দাবি তুলেছেন এবং গণমাধ্যম কর্মীদেরও বলেছেন যেন এখানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে করা হয়, এমনটাই তারা তাদের কর্তৃপক্ষ বা তাদের নেতাকর্মীদের বলবেন। ধন্যবাদ আপনাকে নাজমুল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ধাপে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছে। গত বছরের জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এর ফলে কোটায় আবেদন করা ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। আজ এটি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। প্রতিবাদে আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এ সময় আদালতকে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান এবং আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পরে হাইকোর্ট থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করে। পুলিশের বাধার মুখে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। আমরা সুপারিশ প্রাপ্ত, আমরা রাষ্ট্রের একজন অংশ, তাহলে কেন আমাদের নিয়ে অবহেলা? বিকৃত বিচার বিভাগের রায় আমরা মানি না। কয়েকদিন আগে কারিগরি শিক্ষা বোর্ডের একটা নিয়োগ আপনারা সবাই জানেন স্টে অর্ডার দিছে, একদিনের নোটিশে স্টে অর্ডার কিভাবে খারিজ? এই রেজাল্টটা সম্পূর্ণ মেধার বিপরীতে ৬,৫৩১ জনকে নিয়োগ দেওয়া হয়। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ভাঙার মতো ঘটনা।
এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের অবস্থান এবং পরিপূর্ণ তথ্য পেয়ে স্মৃতিবিজড়িত বাড়ি ভাঙার বিষয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি। শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে কিনা সেই অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। জুলাই অভ্যুত্থানের ৬ মাসেই গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে হচ্ছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, এ ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রের যাত্রাপথে তৈরি করতে পারে বাধা। যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে। বিশৃঙ্খলা তৈরির পেছনে ভারত হস্তক্ষেপ করছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। জানান, ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে তুলতে হবে ইস্পাত দৃঢ় ঐক্য। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্যে, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নূতনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য। বিগত ১.৫ দশকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে বৃহস্পতিবার ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। অধ্যক্ষের কাছে দিয়েছে স্মারকলিপিও। যে খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে, তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে। ঢাকা কলেজ ছাড়াও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মিছিল ও স্মারকলিপি দেয় ছাত্রদল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে যাত্রীদের দুর্ভোগ কমাতে চালু হলো কাউন্টার এবং টিকিট ভিত্তিক বাস সার্ভিস। সকালে এই সার্ভিসের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। 10 দিনের মধ্যে পুরোপুরি কার্যকরের ঘোষণা ঢাকা পরিবহন মালিক সমিতির, যদিও বেশিরভাগ জায়গায় এখনও টিকিট কাউন্টার নেই। রাজধানীতে বাসে চলাচলে যাত্রীদের দুর্ভোগ রোজকার ঘটনা। সেই দুর্ভোগ কমানোর লক্ষ্যে চালু হলো কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস। আজমপুরে এই নতুন বন্দোবস্তের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। শুধু ড্রাইভার, শ্রমিক তাদের ডিসিপ্লিন ফেরত আসলেই হবে না, যাত্রীদেরও একটা ব্যাপক ভূমিকা আছে। আপনাকে বাস থেকে যখন ড্রাইভার এবং কন্ডাক্টর রাস্তার মাঝখানে নামাতে চাই, আপনি নামবেন না, আপনি বলবেন আমাকে যাত্রী ছাউনিতে নামাবেন। এটি আপনার জন্য নিরাপদ। 26টি কোম্পানি মিলে পুরো রাজধানীকে 4টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি রুটের বাসের রং হবে আলাদা। চালক হেল্পাররা বলছেন, নতুন এই সার্ভিস বাস্তবায়ন হলে তাদের মধ্যে অসম প্রতিযোগিতা দূর হবে, সড়কে ফিরবে শৃঙ্খলা। ড্রাইভারদের জন্য অনেক উপকার হইলো। রাস্তায় মনে করেন যে আগে যে মালিকরা কন্ট্রাক্ট নিত যাই করি করতে লেগে রাস্তায় পারাপারি গ্যাঞ্জাম মানে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা বেশি করতো। দৌড়ে মানে রানিং বাসে উঠে যেত। এখন তো ওই সিস্টেমটা না, এখন বাস এক জায়গায় থামবে, কাউন্টার থেকে যাত্রী তুলবো, কাউন্টারে যা যাত্রী আবার নামাবো, তার আর কোনো ঝামেলা হবে না আর আগের মতো। যাত্রীরা বলছেন, এই ব্যবস্থা কার্যকর হলে প্রতিদিন বাসের মধ্যে কন্ডাক্টরদের সাথে যাত্রীদের বাকবিতণ্ডার সুযোগ থাকবে না। সবটাই নিয়ন্ত্রণ হবে টিকিট সিস্টেমে। হেল্পারদের সাথে আমরা ঝামেলা হইতো, এখন তো ওদের সাথে কোনো কথা বলারই আমাদের প্রয়োজন নেই। আমরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কাটবো। প্রতিটি স্টপেজে যদি কাউন্টার ভিত্তিক যদি গাড়ি থাকে তাহলে পথের মাঝখান থেকে লোকজন উঠানো বন্ধ হবে। যত্র গাড়ি ব্রেকও করবে না, প্রতিমধ্যে দুর্ঘটনা ঘটবে না। টিকিট সিস্টেমের ফলে আর কি আমরা কাউন্টার থেকে টিকিট কাটটা হাফ ভাড়ায় উঠতে পারবো। সেক্ষেত্রে আমাদের সাথে স্টাফদের কোনো সম্পর্ক থাকবে না। তবে রাজধানী ঘুরে দেখা যায় এখনও বেশিরভাগ স্টপেজে নেই কাউন্টারের ব্যবস্থা। আগের মতোই যাত্রী ওঠানামা করছে যেখানে সেখানে। ঢাকা পরিবহন মালিক সমিতি জানিয়েছে, 10 দিনের মধ্যে সব রুটে নতুন এই সার্ভিস কার্যকর হবে।
মেশিনের কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের কাছে রিপোর্ট আসছে, একসাথে এতগুলি মেশিন। আমরা এটাকে ভাগ করে আরও কোম্পানিকেও খবর দিছি, দরকার হলে তাদেরকে ভাগ করে দিব, যার জন্য আমরা পুরো শহর একসাথে হাত দিই নেই। আমরা টার্গেট করছি যে আমরা 10 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা ফুল ফ্লেজ করব। বন্দোবস্ত যাই হোক, যাত্রাপথে ভোগান্তি আর নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চান নগরবাসী। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে প্রতিটি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারানোর 6 মাস পার হলেও বিচার না পাওয়ায় তারা ক্ষুব্ধ, অসন্তুষ্ট। সকাল 11:30টায় শাহবাগের মোড়ে অবস্থান নেয় তারা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, বিচারের নামে টালবাহানা করছে বর্তমান সরকার। হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ শাহবাগ তাদের দখলে থাকবে। চারপাশের যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এতে করে শাহবাগমুখী সড়কগুলোয় দীর্ঘ যানজটেরও তৈরি হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদেরকে আগামী রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার প্রস্তাব দিয়েছেন। আমাদের সন্তানগুলো মারা গেল, আমাদের বুকটা খালি হয়ে গেল, হাহাকার আমরা করতেছি প্রতিনিয়ত, অথচ বিচারের জন্য এই শায়ন। আমার ছেলে হেলিকপ্টারের সাউন্ড পেলে আতঙ্কে থাকে যে আমার হেলিকপ্টার থেকে গুলি করবে, এই ভয় দায়িত্বটা কে নিবে? বাবা আমরা বিচার চাই, আমরা আমাকে ভূতান্নে দিতে পারবেন। শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে এবং এই মেসেজটাই আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা, রবিবার পর্যন্ত আমরা ওয়েট করি। দুর্নীতির মামলায় বিএসসি সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত উল ইসলাম ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন সিনিয়র বিশেষ জজ আদালত। দুদকের রিমান্ড আবেদনে শিবলি রুবাইয়াতের বিরুদ্ধে 3,76 লাখের অধিক টাকা ঘুষ গ্রহণের অভিযোগ করা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন চ্যানেলে দেশে অবৈধভাবে টাকা আনার অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানের জ্ঞাত আয় বহির্ভূত 27,86 লাখের অধিক সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। বাংলাদেশের আর্থিক খাতে ধ্বংসকারী শিবলি রুবাইয়াতুল ইসলাম, তাকে দুদকের একটি দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করেছেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য উনি আদেশ দিয়েছেন।